খবরের পাইসোটেলের মহাপর্বে আজকে আপনারা শুরুতেই দেখতে পাবেন প্রভাকর রুদ্রকে নিয়ে চলে যায় সেই রাস্তায় যে দিক দিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে যাওয়া যায়। রুদ্র বলে, এটা তুমি কোথায় নিয়ে এসেছো? তখন প্রভাকর বলে, আমি এই বাড়িতে তো থেকেছি, তাই এই বাড়ির কোনা কোনা আমার জানা আছে। এই দিক দিয়েই একটা সুড়ঙ্গ যায়, আর হয়তো সেখানেই গৌরীকে রাখা হয়েছে। এইদিকে গৌরীর স্মৃতি সব মনে পড়ে যায়। এই মহেশ্বরী দেবীর সাথে যে যে সময়গুলো কাটিয়েছিল, তার মা বাবার সাথে যে সময়গুলো কাটিয়েছিল, সেই সব মুহূর্তগুলো তার মনে পড়ে যায়। এইদিকে দেখা যায় যে প্রভাকর আর রুদ্র সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে এবং তারা গৌরীকে কোথাও খুঁজে পাচ্ছিল না। প্রভাকর বলে, আচ্ছা আমাদের আরেকটু সামনে যেতে হবে। পর তারা এসে দেখে যে গৌরী সেই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার পাশে তার মায়ের ছবিটা রয়েছে। পর রুদ্র এসে গৌরীর চোখে মুখে একটু জল ছেটায়। তখন গৌরীর জ্ঞান ফেরে। গৌরীর যখন জ্ঞান ফেরে, রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা গৌরী, তোমার কি কিছু মনে পড়েছে? তখন গৌরী রুদ্রর দিকে তাকিয়ে থাকে। মনে পড়ে যে ওই হচ্ছে রুদ্রর ছোটবেলার ধি, তুমি তো আমাকেই খুঁজছিলে। এরপর গৌরী রুদ্রকে জড়িয়ে ধরে। তখন প্রভাকর বলে, কালকে তো এইখানে বন্ধ ঘরে একা ছিল, তাই হয়তো মেয়েটা ভয় পেয়ে গেছে। এরপর রুদ্র বলে, চলো এখন আমাদেরকে যেতে হবে। দেখা যায় মহেশ্বরী দেবী বলে, তোকে আর এখানে থাকতে হবে না, আমি চাই না তোর অপমান আর হোক আর তুই এতটা কষ্ট পাস। তখন পিয়া মনে মনে ভাবতে লাগে, না না, এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমার রুদ্র আর রুদ্রর সম্পত্তি আমার নামে কি করে হবে? ভাস্কর কাকা তো গৌরীকে শেষ করে দিয়েছে, তাই এই সুযোগটা হাতছাড়া করলে কিন্তু হবে না। এইদিকে পিয়া ব্যাপারটা সামনে বলে, আচ্ছা মহেশমতি, গৌরী যে আমাকে এত অপমান করলো আর রুদ্র যে এই সমস্ত কিছু করছে, তার কি তুমি প্রতিশোধ নেবে না? বলো মহেশমতি। আর হ্যাঁ, তুমি কি জানো এই গৌরী মেয়েটা না ভাস্কর কাকাকেও মেরে ফেলেছে। এদেরকে শাস্তি না দিয়ে চলে যাবে, কিছু বলবে না? এইদিকে দেখা যায় বাইরের থেকে রুদ্রর আওয়াজ শোনা যায়। তখন মহেশমতি আর পিয়া সবাই বাইরে চলে যায়। বাইরে গিয়ে দেখে যে গৌরী চলে এসেছে। পিয়া মনে মনে বলে, এই গৌরীকে ভাস্কর কাকা মারতে পারেনি? এই গৌরীর মেয়েটার না কই মাছের জান, কিছুতেই মরছে না। এইদিকে দেখা যায় গৌরী মহেশ্বতীকে বলে, আচ্ছা মহেশমতি, আমি তো গৌরীকে নিয়ে চলে এসেছি, আমি ধিকে নিয়ে চলে এসেছি। তখন মহেশ্বরী দেবী বলে, দেখ রুদ্র, আমি কিন্তু তোকে আগেও বলেছি, কোনো প্রমাণ ছাড়া তোর মুখের কথায় কিন্তু আমি বিশ্বাস করব না। আর কি করে ভরসা করব যে এই হচ্ছে ধি? তখন রুদ্র ঠাম্মি বলে, আচ্ছা রুদ্র, সই যখন না বলছে তাহলে তুই কেন জোর করছিস? আর তুই কেন গৌরীকে ধি প্রমাণ করার জেদ করছিস? এরপর রুদ্র বলে, আচ্ছা ঠাম্মি, আমি কোনো জেদ করছি না। আর যেটা হয়েছে সেটা তো তোমরা সবার চোখের সামনেই হয়েছে। আর গৌরী হচ্ছে আসল দি। তোমরাই বলো না, এই পরীক্ষার মধ্য দিয়ে তোমরা কার সাথে ধীর মিল পেয়েছো? আর আমি গৌরীর মধ্যে আমার ছোটবেলার ধীয়ের মিল পেয়েছি। আর শুধু মিলই নয়, আমি বিশ্বাস করি যে গৌরী হচ্ছে আসল ধী। আর তোমরা তো দেখেছো যে উনুন বানানো থেকে শুরু করে হিসেব করা, আর হিসেবটা না হয় আমি বাদই দিলাম, কিন্তু রান্না আর সেই ভাজা মশলা সেটা তো তুমি অস্বীকার করতে পারবে না। এইদিকে রুদ্রর এই সমস্ত কথা শুনে গৌরী এটাই ভাবছিল, তাহলে কি রুদ্র জানে যে আমি হচ্ছি ধী? রুদ্র কি করে জানলো সেটা? আর ও কবে থেকে জানে? আর জানলেও আমাকে কেন বলল না? পর রুদ্র বলে, আচ্ছা মহেশমতি, তুমি তাহলে বলো তো, গৌরী এই ঘোষবাড়ির বিষয়ে এত সবকিছু কি করে জানলো? মহেশ্বরী দেবী বলেন, বড় খোকা, বড় খোকা ও নিশ্চয়ই এই সমস্ত কিছু গল্প করেছে, তার জন্যই ও জানে। রুদ্র, তোর থেকেও আমি বেশি আমার জীবনে অনেক কিছু দেখেছি। আমার রক্তের সম্পর্কই সম্পত্তির লোভে আমাকে মারার চেষ্টা করেছে। সম্পত্তির লোভ যে কতটা মারাত্মক সেটা তুই বুঝবি না। হয়তো ওকে কেউ ট্রেনিং দিয়ে এখানে পাঠিয়েছে যেন ও নিজেকে আসল ধী প্রমাণ করতে পারে আর আমার সব সম্পত্তি ওর নামে হয়ে যায়। তাই না বুঝি মেয়ে? কি ঠিকই বলছি তো? এই দিকে পিয়া মনে মনে ভাবতে লাগে, এই বুড়িটা আমার মনের কথা কি করে জানলো? কে গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে যে আমি যদি এখন সত্যিটা বলে দিই যে আমি ধী, তাহলে কেউ বিশ্বাস করবে না। কিন্তু আমি সবাইকে কি করে বিশ্বাস করাবো যে আমি হচ্ছি ধী? আমি তো মহেশমতির কোলে কত খেলেছি, মহেশমতি আমাকে কত খাইয়ে দিয়েছে। তুমি আমাকে চিনতে পারছো না মহেশমতি? তো শুধু তোমার ভালোবাসা চাই, তোমাকে ছুঁয়ে দেখতে চাই, আমি আবারও আগের মতো তোমার কাছে ফিরে যেতে চাই। আর তুমি চিনতে পারছো না? এরপর গৌরী এইসব ভেবে কান্নাকাটি করতে লাগে। তখন মহেশ্বতী দেবী বলেন, আমার সামনে এই ন্যাকামো কান্না কাজ হবে না। কাছে কোনো প্রমাণ আছে তোমার ছোটবেলার জিনিস বা কিছু একটা? ধী কিন্তু ঠিক প্রমাণ দেখিয়েছে, আর তার ভিত্তিতে আমি বিশ্বাস করেছি যে ওই হচ্ছে আমার ধী। স্বভাব আর আচার আচরণ দেখে আমার খুব ভালো লেগেছিল।
রুদ্রর সাথে তোমার বিয়েটা হওয়ার পরও আমি চুপ ছিলাম, কিন্তু তুমি এতটা বার বাড়বে সেটা আমি জানতাম না। তুমি ভাস্করকে পর্যন্ত মেরে ফেললে। এরপর গৌরী বলে, আমি মারিনি ভাস্কর কাকাকে। তখন পিয়া বলে, একদম মিথ্যে কথা বলিস না গৌরী, তুই ভাস্কর কাকাকে মেরেছিস, না হলে ভাস্কর কাকা ট্যাঙ্কের মধ্যে কি করে পড়ে যাবে। পর প্রভাকর বলে, ভাস্কর কিন্তু এখনো জীবিত আছে, ও মারা যায়নি। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং প্রভাকর বলে, আচ্ছা ভাস্কর যে মরেছে, তোমরা কি কেউ তার বডিটা দেখতে পেয়েছো নাকি ওকে সামনে থেকে দেখেছো? এরপর পিয়া মনে মনে ভাবতে লাগে যে ইনি কি করে জানলেন ভাস্কর কাকা জীবিত আছেন। প্রভাকর বলে, তোমরা শুধুমাত্র এই মেয়ের মুখের কথাটাকে বিশ্বাস করেছো আর মনে করেছো যে ভাস্কর মরে গেছে। তখন মহেশ্বরী দেবী বলেন, তাহলে তোর মুখের কথায় আমরা কেন ভরসা করব? তখন প্রভাকর বলে, মা তুমি তো ভাস্করকে খুব ভালো করেই চেনো, ঠিকই প্রমাণ হবে যে ভাস্কর জীবিত আছে, আর সেদিন তুমি নিজের চোখেই দেখতে পাবে, সেদিন তুমি বুঝবে যে আমি ঠিক কথাই বলছিলাম। পর রুদ্র মহেশ্বরী দেবীকে বলেন, আচ্ছা মহেশমতি, গৌরী কিন্তু হচ্ছে ধী, তোমরা সেটা বুঝতে পারছো না কেন বলো তো? চোখের সামনে সবটা হচ্ছে, তাও বুঝতে পারছো না। না হলে প্রভাকর জেঠুকে জিজ্ঞাসা করো। তখন মহেশ্বরী দেবী বলেন, ওকে জিজ্ঞাসা করব? ওর উপর আমার কোনো ভরসা নেই। আর হ্যাঁ, বিবেক দিয়ে কাজ করলে তো হবে না, আমার প্রমাণ চাই। তুই কি করে প্রমাণ করবি সেটা তুই দেখ। যতদিন না তুই প্রমাণ করতে পারছিস ততদিন আমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে আসবি না যে গৌরী হচ্ছে আসল ধী। পিয়া মহেশ্বরী দেবীকে জড়িয়ে ধরে বলে, চলো ঠাম্মি, আমরা বাড়ি ফিরে যাই, আমাদের এত অপমান আর সহ্য হচ্ছে না, চলো আমরা নিজের বাড়ি ফিরে যাই। যখন মহেশ্বরী দেবীকে নিয়ে যাচ্ছিল তখন গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, আমি এতদিন পর আমার স্মৃতিগুলো ফিরে পেয়েছি, আর এরপরে আমি মহেশ্বরীকে হারিয়ে দেব না? মহেশমতির সাথে একটু দেখা করতে পারবো না, একটু কথাও বলতে পারবো না? গৌরী মহেশ্বরী দেবীর কাছে হাত জোড় করে প্রার্থনা করে, আপনি আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আপনি এই বাড়ির মানুষদের উপর রাগ করবেন না, আপনি এখানেই থেকে যান। এরপর পিয়া বলে, কেন রে, তুই হঠাৎ এরকম করে বলছিস? আমরা এই বাড়িতে আর থাকবো না, এখানে আমাদের শুধুমাত্র অপমান আছে, সেখানে আমরা আর থাকবো না। এরপর রুদ্র এসে আটকে দেয়। তখন পিয়া বলে, তুই হঠাৎ, তুই তো আমাকে মানিস না যে আমি ধী, তাহলে এখন যেতে দিচ্ছিস না কেন? তখন রুদ্র বলে, যতদিন না আমি এটা প্রমাণ করছি যে গৌরী হচ্ছে আসল ধী, ততদিন কেউ এই বাড়ি থেকে কোথাও যাবে না। যতদিন না এটা প্রমাণ হচ্ছে, তুই আর মহেশমতি এই বাড়ি থেকে কোথাও যাবি না, এখানেই থাকবি। রুদ্র প্রভাকরকে বলে, আমাকে একবার মাধব মুখার্জির সাথে কথা বলতে হবে, কারণ ওনার কাছে তো গৌরীর ছোটবেলার জিনিসগুলো থাকতে পারে, উনি বলতে পারবেন আসল সত্যিটা। দেখা যায় পিয়া এটাই বলতে লাগে, যে করে হোক ভাস্কর কাকাকে বলে এই প্রভাকরের কথাটা জানাতে হবে, আর একে এখান থেকে সরাতেই হবে। দেখা যায় অন্নপূর্ণা দেবী মহেশ্বতীর কাছে এটাই বলছিল যে গৌরী কি করে সবটা সুন্দর করে গুছিয়ে পুরোপুরিভাবে শঙ্কর ঘোষের মতোই রান্নাটা করছিল। এরপর এইদিকে দেখা যায় গৌরী হঠাৎ করে রুদ্রকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার হঠাৎ করে কেন মনে হলো যে আমি ধী? তখন রুদ্র বলে, আমাকে প্রভাকর জেঠু বলেছিল। গৌরী বলে, ও, তার জন্য আপনি মেনে নিলেন এই কথাটা, আপনার মনে হলো না? এরপর রুদ্র বলে, না না গৌরী, আমি শুধু অপেক্ষা করছিলাম যে তোমার স্মৃতিগুলো আগে ফিরুক, তারপর না হয় আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু বিশ্বাস করো আমি নিজের মন থেকে বিশ্বাস করি যে তুমিই হচ্ছ আমার ধী। এরপর গৌরী বলে, আপনি আপনার ধীকে কতটা ভালোবাসেন? রুদ্র বলে, আমি খুব ভালোবাসি। গৌরী বলে, কিন্তু আপনার মুখের কথায় তো কেউ বিশ্বাস করবে না, তাই না? তখন রুদ্র বলে, তুমি চিন্তা করো না, আমি সবার সামনে এটা প্রমাণ করে দেব যে তুমিই হচ্ছ আমার ধী, করেই হোক আমি সত্যিটা বার করবই। এরপর রুদ্র গৌরীকে বলে, আচ্ছা আমার একটু কাজ আছে, একটু বেরোতে হবে। এরপর গৌরী এইসব কথা মনে করে কাঁদতে লাগে যে ওর স্মৃতি তো ফিরিয়ে এলো, কিন্তু ওর সাথে সাথে এটাও মনে পড়ে গেল যে ওর মা বাবা এই পৃথিবীতে নেই, আর মহেশমতি যে রয়েছে উনিও গৌরীকে স্বীকার করছেন না। দিকে অন্নপূর্ণা দেবী এটাই বলতে লাগে মহেশ্বরী দেবীকে, আচ্ছা সই, দেখো তুমি কিন্তু আমাকে ভুল বোঝো না, কিন্তু আমার একটা খটকা লেগে আছে, গৌরী কি করে তোমাদের বাড়ির সমস্ত কথা জানে? পর মহেশ্বরী দেবী বলেন, বড় খোকা নিশ্চয়ই এইসব বলেছে। এরপর ঠাম্মি বলে, সেটা না হয় ও শুনে বুঝে কয়ে নিয়েছে, কিন্তু রান্না আর ওর ব্যবহার এই সমস্ত কিছু ও তো পুরোপুরিভাবে একেবারে পরিপাটি করে শঙ্করের মতোই রান্না করেছে, উনুন বানানো থেকে শুরু করে। আর ও যখন সবজিটা কাটছিল তখন আমার মনে হচ্ছে যে আমার সামনে বসে শঙ্কর রান্নাটা করছে। ভাজা মশলার গন্ধ শুনে তো আমার মনে হলো যে ধী ভাজছিল, কিন্তু ধীরটা তো পুরো ঘ্যাট হয়ে গেছিল।
মহেশ্বরী দেবী বলেন, ও তো আশ্রমে ছিল, তাই ও হয়তো সেখানে রান্না করতো, তাই হয়তো ও এত কিছু পারে। এরপর ঠাম্মি বলে, হ্যাঁ এত কিছু পারলেও কিন্তু একেবারে শঙ্করের হাতের মতোই রান্না, সেটা কি করে সম্ভব? মহেশ্বরী দেবী বলেন, আচ্ছা তাহলে আমার ধি কেমন রান্না করলো? তখন অন্নপূর্ণা দেবী বলেন, একদম খারাপ, ও তো রান্নাটা পারেই না। আচ্ছা ও তো বলেছিল যে আশ্রমে রান্না করে, কিন্তু রান্না যখন করতোই তাহলে ও এত খারাপ রান্না করতো? আর মহেশ্বরী দেবী মনে মনে এটাই ভাবতে লাগে, পিয়া যখন প্রতিশোধের কথাটা বলেছিল তখন তিনি এটাই ভাবতে লাগেন যে আমার ধি তো ছোটবেলায় এরকম ছিল না, ও তো কারোর ক্ষতি করার কথা কখনোই ভাবেনি। এইদিকে দেখা যায় পিয়া ভাস্করকে ফোন করে প্রভাকরের বিষয়টা সব জানিয়ে দেয়। ভাস্কর বলে যে করে হোক বর্দাকে এখান থেকে সরাতেই হবে। পরের মুহূর্তে দেখা যায় যে পিয়া গৌরীর সাথে এসে ঝগড়া করছে আর তার উপর রাগ দেখিয়ে সব বইপত্তর ফেলে দিচ্ছে। তখন দেখা যায় গৌরী বলে, আমি ধী কিনা সেটা তো জানি না, কিন্তু হ্যাঁ তুই যে ধী নোস সেটা এই কয়েকদিনের পরীক্ষাতেই প্রমাণ হয়ে গেছে। তখন পিয়া বলে, তোর কাছে কি প্রমাণ আছে বল, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? আমি তো প্রমাণ দেখিয়েছি। গৌরী বলে, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। কথাবার্তা মহেশ্বরী দেবী বাইরে থেকেই শুনছিলেন। গৌরী যখন বইগুলো তুলতে চায় তখন তার পায়ের সেই দাগটা মহেশ্বরী দেবী দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় ছোটবেলায় ধী বলেছিল, যদি আমি হারিয়ে যাই তাহলে তুমি আমাকে কি করে চিনবে? মহেশ্বরী দেবী এটাই বলতে লাগেন যে তাহলে কি বাড়ির সবার যে সন্দেহটা আছে সেটাই কি তাহলে ঠিক? তাহলে তো আমাকে এর জন্য একটা উপায় বের করতে হবে। পিয়া গৌরীর সাথে যখন ঝগড়া করছিল তখন মহেশ্বরী দেবী গিয়েই বলেন, ধী দুপুরের খাবার সময় হয়ে গেছে, চল খেতে যাবি। এরপর পিয়া বলে, এখন যদি ওর সামনে আমাকে কিছু জিজ্ঞাসা করে ফেলে তাহলে তো আমি ফেঁসে যাব, আমি এখান থেকে চলে যাই। পিয়া চলে যাওয়ার পর গৌরী মহেশ্বরী দেবীকে মহেশমতি বলে ডাক দেয়। পর মহেশ্বরী দেবী বলেন, এটা শুধু আমি আমার ধীকে অধিকার দিয়েছি। মহেশ্বরী দেবী মনে মনে এটাই বলতে লাগে, ধীকে চেনার জন্য গুবলু আমাকে সাহায্য করতে পারে, ওকে একটা ফোন করি আর টিকিটগুলো বুক করে দেবে। পরের মুহূর্তে দেখা যায় যে এখানে একজন অচেনা মানুষকে দেখা যায় যে পিৎজা ডেলিভার করছে। পরের মুহূর্তে দেখা যায় সবাই যখন খেতে বসে তখন মহেশ্বরী দেবী এটাই ভাবতে লাগে, ধীয়ে সে হুট করে খেতে বসে গেল আর গৌরী সবাইকে খেতে দিচ্ছে, ধী তো এমন ছিল না। এরপর পিয়া গৌরীকে বলে, আচ্ছা লোক তো তুই, তুই কেমন রে, তুই এতটা হিংসা করছিস, মহেশমতিকে মাছটা খেতে দিলি না? কিছু হবে না মহেশমতি, তুমি আমার ভাগের মাছটা খাও। এরপর পিয়া যখন মহেশমতিকে সেই মাছটা দিতে চায় তখন গৌরী তার হাতটা ধরে নেয়। রুষা বলে, তুমি আমাদের বাড়ির অতিথিকে অপমান কেন করছো? তখন পিয়া বলে, তোর এতটা হিংসে? তখন গৌরী বলে, অপমানও নয় আর হিংসেও নয়, আজকে তো সোমবার আর মহেশ্বরী ম্যাডাম সোমবারে আমিষ খান না, উনি নিরামিষই খান। আর মহেশ্বরী দেবী এটাই ভাবতে লাগেন যে ও কি করে জানলো, তাহলে ওই কি আমার ধী? পর পিয়া বলে, আসলে হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম, আসলে বাড়িতে এত অশান্তি হচ্ছে না, ভুলে গিয়েছিলাম। এরপর রুদ্র বলে, হ্যাঁ যাকে নিয়ে অশান্তি হচ্ছে সে তো ঠিক মনে রেখেছে, তাই না পিয়া? পর মহেশ্বরী দেবী বেনারসে যাওয়ার কথাটা সবাইকে বলে আর বাড়ির সব মহিলারাই যাবে। তখন এইদিকে প্রভাকর বলে, কেন মা, আমরা কি দোষ করেছি? পর মহেশ্বরী দেবী বলেন, আসলে গুরুদেবের আশ্রমে শুধু মহিলারাই যায়, তাই বাড়ির সব মহিলারাই যাবে। এরপর রুদ্র বলে, সব মহিলারা যাবে যখন তাহলে গৌরীও তো যাবে, তাই না মহেশপতি? এরপর মহেশ্বর দেবী বলেন, হ্যাঁ সব মহিলারা যাবে আর বিমলাও আমাদের সাথে যাবে। অন্যদিকে দেখা যায় যে একটা দলবল নিয়ে কেউ একজন লোক এটাই ষড়যন্ত্র করছে যে আজকে ট্রেনের মধ্যে আমাদের লুটপাট করতে হবে। এই মুহূর্তে দেখা যায় সবাই রেল স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ছে এবং তখনই দেখা যায় যে ওই গুন্ডাদের দলগুলো এই ট্রেনে উঠছে যে ট্রেনে গৌরী আর বাকি সবাইরাও যাচ্ছে। দেবী আশ্রমে এই জন্যই যাচ্ছে কারণ গুরুদেব এটাই দেখে বলে দেবেন যে আসল ধী কে।